আসসালামু আলাইকুম। ডক্টরসমেট্রিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিটি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। আজকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে প্রাইভেট মেডিকেল কলেজের কি ভর্তি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। তো সেটা হলো যে এই নোটিশটা আমি পড়ে শোনাচ্ছি যে আজকে 19শে এপ্রিল এই নোটিশটা প্রজ্ঞাপন জারি করেছে। তো সেখানে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025-26 সেশনের শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ইউনিটসমূহ দ্বিতীয় দফায় ঐচ্ছিক মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গত 16ই এপ্রিল এত তারিখ সমাপ্ত হয়। এমনকি সরকার কর্তৃক নির্ধারিত ভর্তি ও টিউশন ফি এর প্রথম কিস্তির প্রদেয় অর্থ সম্পূর্ণ পরিশোধ সহ কলেজ ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী 23 এপ্রিলে বৃহস্পতিবার বেলা 1টার মধ্যে সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হলো। 23 এপ্রিল বেলা 4টার মধ্যে প্রতিটি প্রতিষ্ঠান তাদের ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা ও শূন্য আসনের সংখ্যা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বরাবর ইমেলের মাধ্যমে আবশ্যিকভাবে প্রেরণ করবেন। তৃতীয় পর্বের মাইগ্রেশনে যে সকল প্রার্থী কলেজ পরিবর্তন ঘটবে, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরিশোধকৃত অর্থ এবং ভর্তি সংক্রান্ত সংশ্লিষ্ট কাগজপত্র তাৎক্ষণিক মাইগ্রেশনকৃত কলেজে স্থানান্তর করিবে। এটা 2 নম্বর পেজে এখানে হচ্ছে তোমার ভর্তির যে অ্যামাউন্ট, মানে ভর্তির যে ব্যাপার স্যাপারটা, যে অ্যামাউন্টটা, টাকা পয়সার লেনদেনটা, এটা এমবিবিএস ভর্তি ফি 19,44,000 টাকা। 2 বিডিএস ভর্তি 11 লক্ষ টাকা। 3 ইন্টার্নি ফি এমবিবিএস প্লাস বিডিএস 1,80,000 টাকা। 4 টিউশন ফি মাসিক 10,000 টাকা। এই 4টা অপশন গেল। তারপরে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ইউনিট সমূহ শিক্ষার্থীদের নিকট হতে নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্নি ফি আদায় পদ্ধতি নিম্নরূপ দেওয়া হলো। 1 কি ভর্তি ফি প্লাস ইন্টার্নি ফি এর 60% টাকা তোমার দিতে হবে। তাহলে তুমি ভর্তি ফি 19,44,000, ইন্টার্নি ফি 1,80,000, কত হলো? 21,24,000 টাকাকে 60% করো, কত আসে? 60% আসবে 12,74,400 টাকার মতো। বুঝতে পারছো? এটা তোমার দিতে হবে ভর্তির সময় এই 23 এপ্রিলের মধ্যে দিয়ে দিতে হবে। বেলা বেলা তোমার 1টার মধ্যে দিয়ে দিতে হবে, মানে এই তারিখটা এখানে সময়টা দিয়ে দিয়েছে। তারপরে তোমার মানে এই 23 তারিখ হচ্ছে তোমার এই 4টার মধ্যে, আচ্ছা যাও, মানে 1টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। বৃহস্পতিবার 23 এপ্রিল 1টার মধ্যে দিয়ে দিতে হবে দুপুর। তারপরে যে বিষয়টা সেটা হলো যে আমার এখানে 60% টাকা গেল, আর বাকি টাকা কই যাবে? বাকি কত থাকতেছে? প্রায় 8-9 লক্ষ টাকার মতো। সেটা হচ্ছে ফার্স্ট প্রফেশনাল এক্সাম, মানে ফার্স্ট প্রফের সময় দিতে হবে বাকি 20% টাকা। ওই 20% টাকার মতো আসবে তোমার 4,400,000 টাকার মতো অথবা 800 টাকার মতো আসবে। বুঝতে পারছো? ওই ফার্স্ট প্রফ কবে হবে? এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিল হয়েছে ফার্স্ট প্রফ, মানে ফার্স্ট প্রফ হবে 1.5 বছর পরে। বুঝতে পারছো? যাও, এবং বাকি 20% টাকা কবে দিতে হবে? এটা হচ্ছে থার্ড প্রফের সময়, সেকেন্ড প্রফের সময় না, থার্ড প্রফের সময়। ওই থার্ড প্রফ হবে তুমি যখন ফোর্থ ইয়ারে পড়বা, ওই ফোর্থ ইয়ারের সময়। এই মোট ভর্তি ফি, ইন্টার্নি ফির মানে টাকাটা আমার 21 লক্ষ টাকা এই সিস্টেমে নিয়ে নিল। বুঝতে পারছো? তারপরে যে বিষয়টা নির্ধারিত আর টিউশন ফি, মানে বেতন মাসে 10,000 টাকা করে দিয়ে যেতে হবে 60 মাসে। তুমি যদি ফেল, মানে যদি সাপ্লিকাও ফেল না করো, তাহলে এগুলি করলে কিন্তু তোমার তখন আরো বেশি টাকা নিবে তোমার কাছ থেকে। তারপরে নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে, কখনো এক করতে আদায় করা যাবে না। 2 সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না। 3 নির্ধারিত ফি আদায় পদ্ধতি 2024-25 শিক্ষাবর্ষ হতে কার্যকর হবে। যাক, এখন আমি আমার কথা বলি। প্রশ্নটা হলো, প্রাইভেট মেডিকেল কলেজের তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট তো এখনো দেয়নি, কিন্তু এখন বাকি টাকা কেন চাচ্ছে? প্রশ্ন হতে পারে না? তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন রেজাল্ট দেয়নি, অনেক সিট ফাঁকা থাকবে। আমাকে গতকালও 4-5 জন হয়তো ফোন দিছে, ওরা 1 লক্ষ টাকা দিয়ে ভর্তিছে, কিন্তু ভর্তি হবে না, ভর্তি বাতিল করবে। তার মানে অনেক সিট ফাঁকা থাকবে। আমরা দেখলাম যে 49,000 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে, তার মানে আরো সিরিয়াল আছে 82,000 সিরিয়াল পর্যন্ত। তার মানে এখানে এসে আরো প্রায় 32,000 সিরিয়াল কিন্তু ওয়েটিং আছে। 32,000 সিরিয়াল থেকে না হলো 5,000 স্টুডেন্ট ভর্তির জন্য কি একদম বেকুল হয়ে আছে। বুঝতে পারছো? তার মানে তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন রেজাল্ট ও ওয়েটিং লিস্ট, তৃতীয় ওয়েটিং লিস্ট কিন্তু দেয়নি।
তার মধ্যে কিন্তু ওনারা 60% টাকা নিয়ে নিচ্ছে। কেন কলেজগুলি অথবা স্বাস্থ্য মানে অধিদপ্তর কেন এই টাকা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে, এটা প্রথম প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তরে হতে পারে যে ভিতরে কি কোনো ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, মানে ভিতরে কোনো কি গন্ডগোল চলছে, ভিতরে কি কোনো উলটপালট করা হচ্ছে। তা না হলে তৃতীয় মাইগ্রেশন রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে 60% টাকা, অথবা মানে তৃতীয় মাইগ্রেশন দেওয়ার পরে হচ্ছে তোমার যে জায়গায় পরিবর্তন হতো 1 লক্ষ টাকার লেনদেন, এটা করতে ইজি হয়। বুঝতে পারছো? আমার প্রশ্ন হলো ভর্তির সময় 1 লক্ষ টাকা দিয়েছে, যাও তৃতীয় মাইগ্রেশন সম্পূর্ণ হবার পর বাকি টাকার লেনদেন কলেজের সাথে করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনার তৃতীয় মাইগ্রেশন রেজাল্ট দেয়া মানে আগেই এত টাকার লেনদেন হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, মা বাবার জন্য একটা রিস্ক হয়ে যায় বর্তমানে প্রেক্ষিতে। বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, তখন যখন পরিবর্তন হবে তখন একসাথে এই 12,74,000 টাকা যখন কলেজ ওনাকে প্রদান করবে, কেউ চেকের মাধ্যমে প্রদান করবে, কেউ পে অর্ডারের মাধ্যমে প্রদান করবে, কেউ আবার নগদ প্রদান করবে, তো এটা তো একটা মানে রিস্ক হয়ে যায়। হ্যাঁ, যাও তার উপরও আমার সবচেয়ে বড় কথা হলো তৃতীয় মাইগ্রেশন রেজাল্ট মানে না দেওয়ার আগে কেন আমার এই কলেজগুলি চাপ দিয়ে অথবা স্বাস্থ্য অধিদপ্তর চাপ দিয়ে আপনাদের কাছ থেকে 60% টাকা নিয়ে নিচ্ছে। এটার উত্তরে আমার ধারণা মতে ভিতরে কোনো ইঞ্জিনিয়ারিং চলতেছে যেন তৃতীয় মাইগ্রেশন রেজাল্ট কি পরিবর্তন যেন 90, 95, 99% জনের জন্য পরিবর্তন না হয়। বুঝতে পারছো সেটা? দেখো ভাই, গত বছর দিকে যদি আমি তাকিয়ে যাই, গত বছর তৃতীয় মাইগ্রেশন দেয়নি, দ্বিতীয় মাইগ্রেশন দেওয়ার পরে অফ করে দিচ্ছে, তৃতীয় মাইগ্রেশন আর দেয়নি, তৃতীয় মাইগ্রেশন কিন্তু আর দেয়নি। এবার তো তৃতীয় মাইগ্রেশন দিয়েছে, কিন্তু এটা মনে হয় নামে মাত্র দিছে। বুঝতে পারছো? নীতিমালাতে লেখা আছে 3টা মাইগ্রেশন দিতে হবে। এখন তৃতীয় মাইগ্রেশন নিয়ে তো হাই উল্লাস কেন? দেখো ভাই, অনেক মেডিকেল কলেজ আছে, স্টুডেন্টটা কি সবাই চলে যায় অন্যান্য মেডিকেল কলেজে, অথবা ওদের অনেক সিট ফাঁকা যায়। প্রথম এই কলেজগুলিতে সবাই ভর্তি হয়েছিল, কিন্তু মাইগ্রেশন করে সবাই আবার অন্য কলেজে চলে গেছে, কলেজ তো একদম দেউলিয়া। আবার দ্বিতীয় মাইগ্রেশন থেকে অর্ধেক চলে গেছে, এভাবে দেখতেছে যে সিট ফিল আপ হচ্ছে না অথবা হচ্ছে না। এটার জন্য কলেজ যেন তৃতীয় মাইগ্রেশন থেকে তো অজস্র অগণিত স্টুডেন্ট চলে যাবে, কলেজের তো সম্পূর্ণটাই ক্ষতি। বিশেষ করে যেগুলি তোমার গত 3, 4, 5, 6, 7 বছর ধরে চলতেছে, এইসব কলেজগুলো কিন্তু স্টুডেন্ট তেমন পাচ্ছে না, পায় না, সবাই মাইগ্রেশন করে চলে যায়। তো সুতরাং এটা আটকানোর জন্য গতবার কি করছিল, তৃতীয় মাইগ্রেশন দেয়নি ভাই, পকেটও 1 কোটি টাকা ঢুকে দিলে কাজ ওকে। বুঝতে পারছো? যাও, তো বিষয়টা হচ্ছে এটা একটা ঘটনা হতে পারে। আমি যা বলছি ভাই, এটা কিন্তু বাস্তবতা, এটা ফালে দেওয়ার কথা না। বুঝতে পারছো? তো হইতে পারে এটার জন্যই তৃতীয় মাইগ্রেশনের রেজাল্টটা কি নিয়ে নাশকতাগিরি করতেছে। তো এটা আসলে ভালো হচ্ছে না কাজটা। তৃতীয় মাইগ্রেশন সবাই করছে, পরিবর্তন হোক না হোক আপনি রেজাল্ট পাবলিশ করে দেন, ভর্তির 2, 3, 4 দিন সময় দেন, 2 দিন সময় দেন ভর্তি, তারপর যার পরিবর্তন না হলে পরিবর্তন মানে ট্রান্সফার হয়ে যাবে, না হলে এখানে বাকি টাকা দিয়ে দিবে। কিন্তু এই টাকা দেওয়ার পরে আপনি আবার তৃতীয় মাইগ্রেশন রেজাল্ট দিবেন, বিষয়টা তো একদম পুরাই 360 ডিগ্রি অ্যাঙ্গেল একটা আমাকে পোল্ট্রি মারছে। বুঝতে পারছো? এ হচ্ছে ঘটনা। অনেকে এখন হাই হতাশায় ভুগবে। এটা তো আমি ওনাদের একটা সম্ভাব্য অথবা নেগেটিভ একটা দিক তুলে ধরলাম, একটা পজিটিভ দিক তুলে ধরি। হয়তো স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজগুলো হয়তো ভাবতেছে অথবা স্বাস্থ্য অধিদপ্তর ভাবতেছে যে এখানে যারা 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছে অনেকেই ভর্তি ক্যান্সেল করে ফেলবে, অনেকেই ভর্তি হবে না। তখন কি ঘটনা ঘটবে জানো? ধরো এই তৃতীয় মাইগ্রেশন দেওয়ার পরে যখন ভর্তিটা ক্যান্সেল করবে, তখন এই সম্পূর্ণ সিটটা বাতিল, ওই কলেজের লস, এমনকি পুরোটা প্রজেক্টের লস কলেজের। তখন কিন্তু ওই সিটে কিন্তু আর যারা মানে পরেতে কাউকে আর ভর্তি করতে পারবে না, তারপরে কিন্তু ওয়েটিং লিস্ট দিবে না। বুঝতে পারছো? তার মানে এই সিটটা আমার টানা এই 5টা বছর এই সিটটা ফাঁকা যাবে। তখন কোন স্টুডেন্ট যদি এই সিটে ভর্তি হতে চায় তাকেও ভর্তি নিতে পারবে না ম্যানুয়ালি ভাবে। স্বাস্থ্য অধিদপ্তর তখন নোটিশও দিবে না, লিস্টও দিবে না। বুঝতে পারছো? আমার গতকালে 4-5 জন স্টুডেন্ট এমনকি মা বাবারা ফোন দিয়ে বলছে ওনারা ভর্তি ক্যান্সেল করবে, বাতিল হবে না, 1 লক্ষ টাকা যাইলে যাক, কোনো আসে যায় না। এখন এই বিষয়টা আমার হতে পারে যে এরা একটা টেস্ট করতেছে যে এই মাইগ্রেশনে কার পরিবর্তন হোক আর না হোক, কারা কারা ফাইনালি ভর্তি বাতিল করতে চাচ্ছে, ভর্তি হবে না, এগুলিকে ফাইন্ড আউট করা হবে এই সিস্টেমে। যখন এই 12%, 60% টাকাটা মানে দিতে যাবে, এরা কিন্তু দিবে না। একটা টাইম লিমিটও দিয়ে দিয়েছে 23 এপ্রিল, আজকে অলরেডি 19 এপ্রিল। তার মানে ঘটনা ঘটলো যে এই 23 এপ্রিলের মধ্যে যারা যারা ভর্তি হবে না অথবা ভর্তি বাতিল করবে না, তারা কিন্তু বাকি টাকা দিবে না। এমনকি কলেজগুলি কিন্তু এখন ওনাদেরকে চাপ দিবে, কল দিবে, ওনারা কিন্তু তখন একটা উত্তর পেয়ে যাবে যে হ্যাঁ আমরা ভর্তি হব না,
আমাদের ভর্তি ক্যান্সেল করে দেন। তার মানে সিটটা ফাঁকা সম্পূর্ণভাবে। ও ভর্তি হওয়ার পর আমি নিশ্চিত হয়ে গেলাম তৃতীয় মাইগ্রেশন আগে এই সিটটা ফাঁকা যাচ্ছে, এই কলেজে একটা সিট ফাঁকা যাচ্ছে। এবং কলেজকেও কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এতটার মধ্যে ওই দিনেই বিকেল 4টার মধ্যে কি এই নোটিশটা কে কে ভর্তি ফাইনালি হয়েছে, কে কে হয়নি কি, তখন এটা একটা নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর জন্য। তখন স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু ফাইন্ড আউট করতে পারবে এই কলেজে কয়টা সিট ফাঁকা আছে, ওই কলেজে কয়টা সিট ফাঁকা আছে, কয়জন ভর্তি হয়েছে, কয়জন ভর্তি হয়নি, মোটমাট কতগুলি সিট ফাঁকা হয়েছে। বুঝতে পারছো? তার মানে এটা ফাইন্ড আউট হয়ে গেল। তখন স্বাস্থ্য অধিদপ্তর তৃতীয় মাইগ্রেশনটা আরো ইজি ভাবে দিতে পারবে, তৃতীয় মাইগ্রেশনটা আরো সুন্দর হবে এবং তৃতীয় ওয়েটিং লিস্ট আরো সুন্দর হচ্ছে। এটা হচ্ছে আমার মনে হয় মেইন বিষয়টা। এটা প্রথম ইস্যুটা আমি দেখেছি নেগেটিভ ভাবে, যে ভিতরে ভাই কোনো মনে হয় ইঞ্জিনিয়ারিং করতেছে, উলটপট করতেছে যেন মাইগ্রেশন না হয়, নেগেটিভ ভাব যেটা। কিন্তু আমি দ্বিতীয়টা তো পজিটিভ ভাবলাম, দ্বিতীয়টা তো আমার পজিটিভ ভাববো, আমি এটা সম্ভাব্য বিষয়টা কি সঠিকটা পেয়েছি আমি। এটা কিন্তু ভাই আমাকে কাউকে বলেনি ভাই, জ্ঞানে যতটুকু ধরছে এতটুকুই, কিন্তু ঘটনায় এটাই দেখবে যে সত্য হয়ে যাবে। তার মানে দ্বিতীয়টা আমি এটার পক্ষে, সম্পূর্ণরূপে আমি এটার পক্ষে আছি। বুঝতে পারছো? মানে এই সিস্টেমের পক্ষে আছে আমি। 23 সময় দিয়েছে, আর 3-4 দিন আছে। তার মানে ও 60% না দিলে তো বুঝতে পারবো ও ভর্তি হবে না, ভর্তিটা ক্যান্সেল করবে। তার মানে আমার তৃতীয় মাইগ্রেশন হচ্ছে, তারপরে তখন ওই রেজাল্টটা দিতে ইজি হবে। এবং যারা যারা ভর্তি হয়নি সিটগুলি ফেলেন, তখন একটা ওয়েটিং লিস্ট দিবে, ওইটাই সর্বশেষ ওয়েটিং লিস্ট। এমনকি ওইটা থেকে আশা করি যে সিট অনেকগুলি হয়তো ফাঁকা আছে, এইখান থেকে দেখবে যে ভর্তি বাতিল করে ফেলবে শত শত স্টুডেন্ট। বুঝতে পারছো বিষয়টা? আমি কালকে একজন ফোন দিছে, ওই কোন ভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে হয়েছে, ও আর ওই মেডিকেল কলেজে পড়বে না, এটা কিভাবে বাতিল করা যায়, আমাদের 1 লক্ষ টাকা গেছে, কোনো সমস্যা নাই, বাস বাতিল একটা সিট। আরেকটা ফোন দিয়েছে, আমার তো আর্মি মেডিকেল কলেজে ফোন হয়েছে, আমি এখন প্রাইভেটে পড়বো নাকি আর্মিতে পড়বো। আমি বলছি ভাই তুমি আর্মিতে চলে যাও, প্রাইভেটে একটা সিট কমলে করে, এটা তুমি একজনের তুমি উপকার করলা, বুঝছো না? আর তুমি থাকলে একজনের হক নষ্ট হলো। তোমার যদি আর্মিতে হয়েছে, অন্যজন দ্বারা আর্মিতে হচ্ছে না, তুমি আর্মিতে চলে যাও, এভাবে। বুঝতে পারছো? মানে অনেকেই সিট মানে ভর্তি বাতিল করবে অনেকে। আর সিট দ্বিতীয় মাইগ্রেশন থেকেও তো সবাই আর ভর্তি হয়নি, দ্বিতীয় ওয়েটিং থেকেও অনেকে ভর্তি বাতিল করছে, অনেকে হয়নি। তো এটা সিস্টেমটা ঠিক আছে, এটা একদম রাইট, এটা একটা ধারণা পাওয়া যাবে। তো আমার মধ্যে এটাই ঠিক আছে। বুঝতে পারছো? এটার পক্ষে আমি এই জিনিসটা, এটার জন্য ভাবতেছি কেন দিচ্ছে না। এই জিনিসটা আমার কিছুক্ষণ আগে মনে হলো, এই দ্বিতীয় নম্বর পজিটিভ বিষয়টা। বুঝতে পারছো? তো যাও, ওয়েট করো 23 তারিখে পরে। আরে তার মধ্যে আবার ক্লাস শুরু হয়ে যাবে 25 তারিখে সম্ভবত। তো 25 তার মানে ক্লাস শুরু হয়ে যাবে 25 তারিখের মধ্যে, হয়তো 25, 26, 27 তারিখের মধ্যে ক্লাস শুরু হয়ে যেতে পারে। ওটা নোটিশ দিবে অফিসিয়ালি ভাবে। তা হ্যাঁ, ওর তার হতাশার কারণ নাই, এটা ভালো হবে, খারাপ না। তো একটু ওয়েট করে। বুঝতে পারছো? আর যদি সিট মিট ফাঁকা থাকে, আমার মনে হচ্ছে কেন জানি 55,000 60,000 পর্যন্ত যাইতে পারে ভাই, বলা যাচ্ছে না কয়জন ভর্তি, অনেকে ভর্তি হবে না, বাতিল করবে, সিট ফাঁকা আছে এমন। তোমার হুট করে 60,000 সিটের পর্যন্ত চলে গেল, কেন জানি মনে হচ্ছে চল্লা গেল, যাইতে পারে। কিন্তু ওইটা তো যদি আবার নাশকতা করে, যাদের লিস্ট দিল ওরা ভর্তি হলো না, এরপরে আর এগুলো লিস্ট মিস দিবে না, ক্লাস শুরু হওয়ার পরে আর কোনো লিস্ট দিবে না, এটা 100% শিওর থাকো, একদম 100%। বুঝতে পারছো? আর একটা লিস্ট দেওয়ার জন্যই এত কিছু করতেছে। বুঝতে পারছো? যাক, আমি যে সম্ভাব্য বিষয়গুলি তুলে ধরছি এগুলি আসল কথা। যাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরা গায়েব না গেছে।